প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দেন। আমার শরীর ভালো না, আমি এখন ওইসব সহ্য করতে পারবো না, আমি মরেই যাব। প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দিন। আয়াত কথাগুলো আসিফের সামনে হাত জোর করে বলছিল আর কান্না করছিল, কিন্তু কোনো লাভ হলো না। চুলের মুঠি ধরে টেনে বিছানায় নিয়ে গেল, বিছানায় ফেলে দিয়ে আঁচল ধরে টেনে শাড়ি খুলে নিচে ছুঁড়ে ফেলে দেয়। উন্মুক্ত পেটে অনবরত চুমু খেতে লাগলো, ঠোঁটে কিস করতে লাগলো, এক হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলো, আর এক হাত দিয়ে চুলের মুঠি চেপে ধরে ঠোঁটে কিস করতে লাগলো। তারপর নিজের চাহিদা মেটাতে শুরু করলো। আয়াতের চোখ দিয়ে শুধু পানিই পড়ছে, তার চেয়ে বেশি কিছু করার সাধ্য যে তার নেই। নিজের মা আর ছোট ভাইয়ের জীবনটা যে তার এই শরীরটা দিয়েই বাঁচাতে হবে। নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আসিফ। আয়াত কান্না করতে করতে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নেওয়ার সময় শরীরে খুব জোরে জোরে ঘষতে শুরু করে। নিজের শরীরে লেগে থাকা ওই পশুর স্পর্শগুলো মুছতে চায়, কিন্তু সবকিছু কি চাইলেই মোছা যায়? প্রতিদিন রাতেই এভাবে সে বৈধ ধর্ষণের শিকার হয়। আপনারা হয়তো ভাবছেন এইটা বৈধ কি করে হলো। আয়াত আর আসিফ পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ। বিয়েটা যেভাবেই হোক না কেন, এখন ওরা স্বামী স্ত্রী, যেখানে শুধু শারীরিক চাহিদা মেটানো ছাড়া আর কোনো সম্পর্ক নেই। এই আসিফ আগে আয়াতকে পাগলের মতো করে ভালোবাসতো, কিন্তু আয়াত তা পাত্তাও দিত না, কারণ সে বড়লোক দেখতে পারে না। তার বাবাও খুব বড়লোক ছিলেন, তার মাকে ভালোবেসে বিয়ে করলেও পরে ওনাকে ছেড়ে চলে যায়। তার মায়ের প্রতিটা চোখের পানি ও নিজে চোখে দেখেছে। কতটা কষ্ট করে তাকে আর তার ভাইটাকে মানুষ করেছে সে তার নিজে চোখে দেখেছে। এরপর থেকে সে আর কোনো বড়লোক মানুষকে দেখতে পারে না। সে ভাবে টাকার জন্য তারা সবকিছু করতে পারে, তাদের কাছে টাকাই সব। অতীত। আয়াত যখন ফার্স্ট দিন কলেজে আসে, সেই দিন আসিফ তাকে প্রথম দেখে। হলুদ কালারের ড্রেসে আয়াতকে যেন এক হলুদ পরীর মতো লাগছিল। সে প্রথম কোনো এক মেয়ের দিকে এমন দৃষ্টিতে দেখে, তারপর থেকে আয়াতকে ফলো করে। তাকে কলেজের কাজ থেকে শুরু করে, ফ্যামিলির হেল্প থেকে শুরু করে আরো অনেক কাজে সাহায্য করে। কখনো সামনাসামনি করে, কখনো বা আড়াল থেকে, আবার কখনো বা লোক দিয়ে। একদিন একদল বখাটে ছেলে রাস্তায় আয়াতকে ডিস্টার্ব করছিল। আয়াত তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেও তারা তার পথ আটকে দাঁড়াইছিল। অনেক বাজে কথা বলছিল। তাতে আয়াত কিছুটা ভয় পেয়ে যায় আর কান্না করে দেয়। আয়াতের কান্না দেখে আসিফের চরম রাগ উঠে যায়। সে ছেলেগুলোকে মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে একটা ছেলে আসিফকে ছুরি মারতে নিলে তা ফেরাতে গিয়ে আসিফের হাত অনেকটা কেটে যায়। তাই আয়াত তার ব্যাগ থেকে রুমাল বের করে বেঁধে দেয়। সেই রুমালটা আসিফ খুব যত্ন করে রেখে দেয়। তারপর হঠাৎ একদিন কলেজের হলরুমে আয়াতকে ডেকে পাঠায় আসিফ। আয়াতও আসে, কিন্তু হলরুমে দরজা খুলতেই হাজারো ফুলের পাপড়ি পড়তে শুরু করে। সামনে পা বাড়াতে নিলে দেখে নিচে ফুলের বাগিচা বানানো। সে কিছু বুঝতে পারছিল না এসবের মানে। সে সামনে এগিয়ে যেতেই তার কানে মাইক্রোফোনের আওয়াজ আসতে লাগে। তোমাকে আমি যেই দিন প্রথম দেখেছিলাম সেই দিনই বুকের বাম পাশটাতে তোমাকে জায়গা দিয়েছিলাম। যেই দিন তোমার নামটা জানতে পেরেছিলাম সেই দিন আমি আমার মনে লিখে নিয়েছিলাম। যেদিন প্রথম তোমার কাছে এসেছিলাম সেই দিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সাথে সারা জীবন কাটানোর। হলুদ রং ড্রেসটাতে তোমাকে প্রথম দেখেছিলাম বলে তোমাকে আমার হলুদ পুরি বানানোর স্বপ্ন দেখেছি। আই লাভ ইউ হলুদ। মাইক্রোফোন হাতে কথাগুলো বলতে বলতে আয়াতের সামনে এসে দাঁড়ালো। হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে ভালোবাসার কথাটা বলল, কিন্তু আয়াত গোলাপগুলো নিল না। আয়াত বলল, সরি, আমি আপনাকে ভালোবাসি না। আপনি হয়তো আমার ব্যাপারে কিছুই জানেন না। আমি আপনাদের মতো এত বড় লোক না, আর বড় লোক হতেও চাই না। আসিফ বলল, আমি জানি সবকিছু, আর আমি সবকিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। আই লাভ ইউ। আয়াত বলল, প্লিজ নেক্সট টাইম আমাকে এইসব কিছু বলবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, বড় লোকরা কখনো কাউকে ভালোবাসে না, তারা সব সময় ব্যবহার করে। আসিফ বলল, কে বলেছে তোমাকে বড় লোকরা ভালোবাসে না? তোমাকে কে বলেছে? আয়াত বলল, কেউ বলেনি, আমার পরিবার এটার প্রমাণ। আমি নিজ চোখে দেখেছি। আমার জন্মদাতা পিতা আমার মাকে ছেড়ে চলে গেছেন, আমাদেরকে একা করে দিয়ে উনি চলে গেছেন। আয়াত কথাগুলো বলেই হলরুম থেকে বেরিয়ে চলে গেল। চোখ দিয়ে হাজারো অশ্রু ঝরছে তার। আর এইদিকে আসিফ আয়াতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, হাতে থাকা গোলাপগুলো নিচে ফেলে দেয়। এরপর বেশ কিছুদিন আয়াতকে আসিফ বোঝানোর চেষ্টা করে যে সব বড় লোকরা এক হয় না, কিন্তু আয়াতটাও রাজি হয়নি। কলেজে বসন্তের ফাংশন চলছে, আয়াতও এসেছে। আজকেও সেই হলুদ কালারে, কিন্তু আজকে শাড়ি পরে। আসিফ সেই একই দৃষ্টিতে তাকিয়ে দেখছে। তা দেখে আসিফের ফ্রেন্ডসরা বলল,
আবির বলল, আসিফ আমি বলি কি, আজকে সবার সামনে তুই ওকে প্রপোজ করে দে, হয়তো আজকে তোকে এতগুলো মানুষের সামনে ফিরিয়ে দিবে না। আসিফ বলল, তুই ঠিকই বলছিস, আমি আজকে আবার ওকে প্রপোজ করব। আদি বলল, আর যদি ফিরিয়ে দেয় তাহলে? দেখ আসিফ, তাড়াহুড়ো করে কিছু করিস না, তার ফল কিন্তু ভালো হবে না। আবির বলল, আদি তুই সব সময় উল্টাপাল্টা ভাবিস কেন? তুই যা বলছিস তা ভুলেও হবে না। আসিফ তুই যা তো। আসিফ স্টেজে উঠে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করলো, হেই হলুদ পরি, তোমাকে আজকে আবারও হলুদ কালারে দেখলাম। সেই কালারটা দেখে আমার মনের কালার জ্বলে উঠেছিল। তুমি হয়তো আমার ভালোবাসাটাকে বিশ্বাস করতে পারছো না, তাই আমাকে মানতে পারছো না, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ হলুদ পরি, আই লাভ ইউ আয়াত। যখন আসিফ আয়াতের নাম নিল তখন সবার দৃষ্টি আয়াতের দিকে গেল। সবাই কেমন করে যেন আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতের তা মোটেও ভালো লাগছিল না, বরং রাগ লাগছিল। সে আস্তে আস্তে করে সামনে উঠতে লাগলো। আসিফের মুখে বিশ্বজয়ী করা হাসি ফুটতে লাগলো। আয়াত স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, বাট আই ডোন্ট লাভ ইউ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এগেন। আয়াত কথাটা বলেই চলে যেতে নিল। আসিফ ওর হাত ধরে ফেললো। আসিফ বলল, কিন্তু আয়াত। আয়াত বলল, হাতটা ছাড়ুন। আসিফ বলল, না ছাড়বো না, আগে বলো ভালোবাসো। আয়াত আর সহ্য করতে না পেরে আসিফের থেকে হাতটা ঝাড়ি দিয়ে ছুটি একটা কষিয়ে থাপ্পড় মারে। সবাই একদম অবাক হয়ে যায়, চুপচাপ হয়ে যায় সবাই। আয়াত এইবার রাগে চোখগুলো বড় বড় করে বলল, আপনার কি মনে হয় আমি আপনার সব নাটকে পটে যাব? যদি তাই হয় তাহলে ভুল। আমি আর 5টা মেয়ের মতো না। আর আপনি আমাকে ভালোবাসার জন্য প্রপোজ করেননি, বরং সবার সামনে হাসির পাত্র বানানোর জন্য এই তামাশা করছেন। আয়াত আর কিছু না বলে হনহন করে স্টেজ থেকে নেমে চলে গেল। আসিফ এখন স্টেজে দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে। আয়াতের এই চটটাই ওর লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, যার মূল্য তাকে খুব বাজেভাবে পোষাতে হবে। সন্ধ্যায় ফ্রেন্ডের বাসা থেকে বাড়ি ফিরছিল আয়াত। সে প্রায় সময়ই এমন সময় যায়, কিন্তু এমন অদ্ভুত তার আগে কখনো লাগেনি। চারিদিকে কোনো মানুষজন নেই, কেমন জানি ভয় ভয় লাগছিল তার। সে শাড়ির আঁচলটা খামচে ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে একটা প্রাইভেট কার এসে তার সামনে ব্রেক করে। লাইটের আলো তার চোখে পড়লো। সে কিছু দেখতে পাচ্ছে না, শুধু এটাই দেখলো যে একটা লোক তার দিকে এগিয়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগেই রুমালটা দিয়ে তার মুখ চেপে ধরে। সাথে সাথেই তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। আর যখন চোখ খোলে তখন সে নিজেকে কারো বেডরুমে আবিষ্কার করে। মাথাটা ঝিমঝিম করছে। সে উঠে বসতেই কেউ একজন রুমে ঢুকে, যাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আয়াত বলল, আপনি? হ্যাঁ, আমি মিস্টার আসিফ মেহরাজ। আয়াত বলল, আপনি এখানে কেন? কি করছেন এখানে? আসিফ একটু হেসে বলল, আমারই বেডরুমে, আমারই বেডে থেকে তুমি আমাকেই জিজ্ঞেস করছো আমি এখানে কেন, আমি এখানে কি করছি? আসিফ জোরে জোরে হেসে দিয়ে কথাটা বলল। আয়াত বুঝতে পারলো না উনি এসব কি বলছে, সে এখানে আসলো কি করে। তখনই মনে হলো সন্ধ্যার কথা, আর সাথে সাথেই বলে উঠলো, তার মানে ওই লোকটা আপনিই ছিলেন? আসিফ বলল, ইয়া। এছাড়া এত বড় সাহস কার হবে আমার হলুদ পরীকে টাচ করার? আয়াত বলল, আপনি আমাকে কেন এখানে এনেছেন? আমাকে যেতে দেন প্লিজ, বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আসিফ বলল, সো সরি হলুদ পরি, তোমাকে তো আমি আর ছাড়ছি না। আয়াত বলল, ছাড়ছেন না মানে কি বলতে চাচ্ছেন আপনি? আসিফ বলল, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে আমার করেই ছাড়বো। তার আগে তোমার কোথাও যাওয়া হচ্ছে না। আয়াত বলল, ও তার মানে আপনি আমাকে রেপ করবেন? আপনি কি ভেবেছেন আপনি আমাকে রেপ করলে আপনাকে মেনে নিব, আপনার পায়ে পড়ে থাকবো? যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন মিস্টার আসিফ মেহরাজ। আমি মরে গেলেও আপনার মতো বড় লোকদেরকে ভালোবাসতে পারবো না, সংসার তো দূরের কথা। আসিফ বলল, ও হলুদ পরি, তুমি না একটু বেশি বোঝো, তোমাকে তো আমি। আয়াত বলল, আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, আপনি আমাকে শুধু একবারের জন্য বেডে পেতে চান তাই তো? তাহলে আসুন মিটিয়ে নিন আপনার ক্ষুধা, তবু আমাকে মুক্তি দিন, আপনার এই ভালোবাসার নাটক করতে হবে না। আয়াত বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে কথাগুলো বলল। আসিফ শয়তানি হাসি দিয়ে আয়াতের দিকে এগিয়ে গেল, তারপর শাড়ির আঁচলটা নিয়ে টানতে লাগলো। আয়াতের প্রতিটা ঘুরানে শাড়ি খুলতে লাগলো, চোখ দিয়ে পানি অনবরত পড়তে লাগলো। শাড়িটা শেষ প্রান্তে জোরে টান দেওয়ায় আয়াত তাল সামলাতে না পেরে আসিফের উপর পড়ে যায়। আসিফ আয়াতের ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে হালকা করে চুমু দিয়ে বলল, আলমারিতে বিয়ের বেনারসি আর গহনা রাখা আছে, রেডি হয়ে নাও, কিছুক্ষণ পর কাজী চলে আসবে। আয়াত বলল, আপনি কি সাইকো? আমি বলছি না আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, তারপরও কেন এসব করছেন আপনি? প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন। বাড়িতে আমাকে নিয়ে হয়তো অনেক টেনশন করছে,
আসিফ বলল, মোটেও না, তারা এখন এই বাড়িতে আছে। আয়াত বলল, কি, এখানে কেন? আপনি ওদের সাথে কিছু করেননি তো? আসিফ বলল, এতটাও খারাপ আমি না, কিন্তু হতেও পারি, তাই ভালোই ভালোই বলছি বিয়ের জন্য রেডি হয়ে যাও। আয়াত বলল, কখনো না। আমি বললাম, আচ্ছা তাহলে আমি ওদের ব্যবস্থা করছি। আয়াত বলল, ব্যবস্থা করছি মানে কি করবেন আপনি? আমি বললাম, জানতে চাও? তাহলে চলো। আয়াতকে আসিফ টেনে নিয়ে গেল একটা রুমে। আয়াতের ছোট ভাই আর মাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে কষ্টেপ দেওয়া। ছোট ভাইটার মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কতটা ভয় পেয়ে আছে, আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। আয়াতের এটা দেখে খুব কষ্ট হলো। সে চোখগুলো বড় বড় করে আসিফের দিকে তাকিয়ে বলল, আপনি এতটা খারাপ কি করে হতে পারলেন? একজন মা আরেকজন ছোট বাচ্চাকে কেউ এভাবে বেঁধে রাখে? আসিফ বলল, সবকিছু তোমার জন্য। তুমি যদি ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যেতে, তাহলে এমন কিছুই করতে হতো না। কিন্তু তুমি তো মানবে না, সেটা আগে থেকেই জানতাম, তাই আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। এখন বাকিটা তোমার ইচ্ছে। নিজের চোখের সামনে মা আর ছোট ভাইয়ের মৃত্যু দেখবে, না আমাকে বিয়ে করবে? যে কোনো একটা বেছে নিতে হবে। সময় মাত্র 20 মিনিট। আসিফ কথাটা বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল। আয়াত কাছের এপাশ থেকে হাজারবার তার মাকে ডাকছে, কিন্তু আওয়াজ পৌঁছাতে পারছে না। আয়াত ব্যর্থ হয়ে নিচে বসে পড়ল। ভাগ্য তাকে আজ কোন পরীক্ষার ক্ষেত্রে এনে ফেলেছে। 20 মিনিট পর আসিফ রুমে দেখে, যা দেখলো তাতে করে মুখে এক বিশ্বজয়ী হাসি ফুটে উঠলো। আসিফ বলল, বা, হলুদ পরীকে তো লাল বেনারসিতে অনেক সুন্দর লাগে, একদম ক্যাটরিনা কাইফের মতো হট। বাই দা ওয়ে, তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে গেলে, আর না হয়েই করতে বাকি? তোমার সামনে তো আর কোনো রাস্তা খোলা ছিল না। আর যাই হোক, নিজের চোখের সামনে নিজের মা ভাইয়ের মৃত্যু তো আর দেখতে পারবে না। আয়াত বলল, হ্যাঁ সেটাই, যেটার ফায়দা আপনি এত বাজেভাবে তুলছেন। ছি, আজকের পর থেকে আপনার প্রতি আমার এতটুকু পর্যন্ত সম্মান থাকলো না, যা আছে সব ঘৃণা। আমি আপনাকে ঘৃণা করি। আসিফ বলল, আর আমি তোমাকে ভালোবাসি। আয়াতের রাগী চোখের সামনে গিয়ে আসিফ কথাটা বলল। আয়াত এক পা পিছিয়ে গিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনি ভালোবাসা কথাটা বলে ভালোবাসার জিনিসটাকে অপমানিত করবেন না। আসিফ বলল, ওকে ওকে, যাও তাহলে, এখন তো আমাদের বিয়ে হবে, কাজী বসে আছে। আরেকটা কথা, নিচে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করো, তাহলে তার ফল কি হবে তা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আসিফ চোখগুলো বড় বড় করে কথাটা বলে আয়াতের হাত ধরে তারপর একটা হাসি দিয়ে নিচে চলে গেল। নিচে আয়াতের মা আর ছোট ভাই ছুপাই বসে আছে, তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আয়াতকে দেখতে পেয়ে ছোট ভাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আপু, আমার খুব ভয় করছে, আমি বাড়ি যাব, এখানে সবাই পচা। আয়াত বলল, আদনান ভাই আমার, আমি আছি না, তোর আর কোনো ভয় নেই, কেউ তোমাকে কিছু করবে না। আসিফ বলল, শালা বাবু, এত ভয় পেও না, তোমার আপুর সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কেউ কিছু করবে না। আদনান বলল, আপু আপু, এই লোকটা আমাকে এতগুলো চকলেট দিয়ে আম্মুকে নিয়ে এত বড় বাড়িতে নিয়ে আসছে, তারপর ওই পচা লোকগুলো আমাদের বেঁধে ফেলেছে। আদনান কাঁদো কাঁদো ফেস করে কতগুলো গার্ডদের দেখিয়ে কথাগুলো বলল, আর কিছু বলতে যাবে তার আগেই আসিফ তাকে কোলে নিয়ে নেয়। আয়াতের মা আয়াতের কাছে আসতেই আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আয়াতের মা বলল, তুই এই বিয়েতে রাজি, নাকি ও তোকে কোনো ভয় দেখিয়েছে? আয়াত বলল, না মা, আমি এই বিয়েতে নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি। এত বড় বাড়ি, তার উপর এত টাকা, আমি হাতছাড়া কিভাবে করব বলো? আয়াতের মা বলল, তোর মাথা ঠিক আছে? তুই এইসব কি বলছিস? তুই তো নিজেই বড় লোকদের ঘৃণা করতি, আর আজকে নিজেই। আয়াত বলল, হ্যাঁ, আমি নিজেই বলছি, কারণ সময়ের সাথে সাথে মানুষের রুচি পাল্টায়, আমারও পাল্টে গেছে। আর কি কারণে বা বড় লোকদের ঘৃণা করব বলতে পারো? বাবাকে তুমি হয়তো ভালোবেসে আগলে রাখতে পারোনি, বা ওনাকে সময়ও দাওনি, তাই ছেড়ে চলে গেছে। তাই বলে কি আমি আমার ভাগ্য নষ্ট করব? আয়াতের মা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। আয়াত কথাটা খুব কষ্ট করে বলল, মনে মনে বলল, আমাকে মাফ করে দিও মা, আমি কখনো তোমাকে এইসব বলে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজকে আমার হাত যে বাঁধা, আজকে শুধুমাত্র ওনার জন্য তোমাকে এভাবে কষ্ট দিতে হলো, আমি ওনাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। তো এভরিওয়ান, এই গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর এই গল্পটি যদি কন্টিনিউ করাতে চান তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।